আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আবু সাঈদ এখন ঘরে ঘরে উল্লাস করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, কোথাও কোনো গোলযোগ হলে ভেদাভেদ ভুলে আবু সাঈদের মতো দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। সকালে রংপুরের ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করে তিনি একথা বলেন। সকাল 10:30টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ থানার বাবনপুর গ্রামে পৌঁছান। তখন তার সাথে ছিলেন উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। প্রথমে পৌঁছে ডক্টর ইউনুস আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে আবু সাঈদের মা, বাবা ও পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলেন। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন ডক্টর ইউনুস। বলেন, প্রত্যেক ঘরে ঘরে এখন আবু সাঈদ আছে। এই বাংলাদেশ আবু সাঈদের বাংলাদেশ উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন, কোথাও কোনো গোলযোগ হতে দেওয়া যাবে না। সব পরিবারের সন্তান এবং বাংলাদেশে এখানে জাতি সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজে আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি, সামনে গিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেরকম দাঁড়িয়েছে আমাদের ওরকম দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম না, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাঈদের মা সবার মা এবং সবার মা আবু সাঈদের, তাকে রক্ষা করতে হবে, তাদের বন্ধের রক্ষা করতে হবে, তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই। রংপুরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী, টেলিফোনে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নজরানা, প্রধান উপদেষ্টা নিহত আবু সাঈদের পরিবারের সাথে দেখা করেছেন, আমরা জেনেছি ইতিমধ্যেই, তো তিনি কি বলেছেন? শাওন, প্রধান উপদেষ্টা ঠিক 11:05 রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে, যেখানে আবু সাঈদের বাড়ি, সেই বাড়িতে আসেন। তিনি আসলে ঠিক আপনি জানেন যে আবু সাঈদের বাড়িটি একেবারেই প্রত্যন্ত অঞ্চলে, রংপুর শহর থেকে প্রায় 60 কিলো দূরে। তো তার বাড়ির সামনে রাস্তাটায় একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার উপায় নেই, এরকম অবস্থা। তো সেই অবস্থায় কিন্তু প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রধান উপদেষ্টা আসেন এবং সেখানে লোকারণ্য ছিল। হাজার হাজার মানুষ কিন্তু রাস্তার দুই ধারে প্রধান উপদেষ্টার জন্য দাঁড়িয়েছিল। তো তিনি 11:05 সেখানে এসে এবং রাস্তার সাথেই কিন্তু আবু সাঈদের বাড়িতে ঢোকার মুখেই আবু সাঈদের কবর। তিনি প্রথমেই কবরটি জিয়ারত করেন এবং তারপরে তিনি আবু সাঈদের বাড়িতে যান। এবং বাড়িটি যদি আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন ছবিতে, একেবারেই ছিমছাম একটি বাড়ি এবং একেবারেই হতদরিদ্র পরিবার। আবু সাঈদ তার নিজের মেধা দিয়ে, তার মেধার জোরেই কিন্তু তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের মতো একটি ভালো সাবজেক্টে কিন্তু তিনি ভর্তি হয়েছিলেন এবং পড়াশোনা করছিলেন। কিন্তু আপনি জানেন যে 16 তারিখে পুলিশের গুলিতে তিনি নির্মমভাবে নিহত হন। তো সেই বাড়িতেই কিন্তু প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা মার সাথে কথা বলেন এবং তিনি প্রধান উপদেষ্টা আসলে বলেছেন যে আপনারা যে সন্তান হারিয়েছেন, আপনার কষ্ট আপনারাই বোঝেন, কিন্তু আমি প্রধান উপদেষ্টা হিসেবে এসেছি শুধুমাত্র আপনাদেরকে সান্ত্বনা জানানোর ভাষাটা উনার নেই, এটি উনি বলেছেন। এবং সেই যে কষ্ট তার বাবা মা সহ্য করছেন, যে কষ্ট তারা পেয়েছেন, সেই কষ্টও অনুভব করার শক্তি তার নেই, সেই ক্ষমতা পৃথিবীতে আসলে কারোই নেই, সেই কথাই প্রধান উপদেষ্টা বলেছেন। তবে তিনি এটি বলেছেন যে বাংলাদেশের ছাত্র জনতা এই পরিবর্তনটা বাংলাদেশে নিয়ে এসছে, সেটির সূচনা কিন্তু আবু সাঈদ করে দিয়ে গেছে। তো এই জায়গাটায় আবু সাঈদ একটি অনন্য জায়গায় যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই জায়গা থেকে কিন্তু আবু সাঈদের বাবা মা, তার পরিবার, তারা ডেফিনেটলি গর্ববোধ করে এবং তার সাথে পুরো জাতি এবং প্রধান উপদেষ্টা নিজে বলেছেন তিনি নিজেও গর্ববোধ করেন আবু সাঈদের জন্য। তো এরপর তো আবু সাঈদের পরিবারের সাথে কথা বলেন। সর্বশেষ কিন্তু আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার হাতে একটি বাংলাদেশের পতাকা
তুলে দেওয়া হয় এবং তারা যৌথভাবে কিন্তু সেই পতাকা নাড়িয়ে জনতার উদ্দেশ্যে পতাকাটা নাড়ান এবং এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যেই দায়িত্ব দিয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা যেই দায়িত্ব দিয়েছে একটি বৈষম্যহীন, একটি সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা, সেই দায়িত্ব তিনি সঠিকভাবে সবাইকে নিয়েই পালন করতে চান এবং তিনি এটিও বলেছেন যে তার যেই ক্যাবিনেট আছে, তার উপদেষ্টা মণ্ডলী আছে, সেই উপদেষ্টা মণ্ডলীতে কিন্তু আবু সাঈদের সহকর্মী যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এরকম দুইজন প্রতিনিধিও আছে। তার মানে একজন প্রফেসর মোহাম্মদ ইউনূস যিনি প্রধান উপদেষ্টা, তার বয়স 80-র উপরে, আবার দুজন উপদেষ্টা আছেন যাদের বয়স 30-এর নিচে। তো এই নবীন প্রবীণের সমন্বয়ে তারা কিন্তু বাংলাদেশকে সমন্বয়ে গঠিত উপদেষ্টা মণ্ডলী, তারাই বাংলাদেশকে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকে তা আবার স্থগিত করে দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ সকাল 10:30টায় ভার্চুয়ালি এই সভা হওয়ার কথা ছিল। এদিকে প্রধান বিচারপতি পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানানোর মতো? শাওন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন আজকে সুপ্রিম কোর্টের সভাটি আহ্বান করেছে, সেই খবরটি যখন ছাত্ররা জানতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন জানতে পারে, তখনই তারা তাদের যে প্রতিক্রিয়া সেটি জানাতে শুরু করেছেন। তারা বলছেন এটি একটি ষড়যন্ত্রের অংশ, নতুন করে কোনো একটি ষড়যন্ত্রের খেলবার একটি চেষ্টা বা অপচেষ্টা চলছে। তারা বলছেন তারপর থেকেই তারা ছাত্র জনতাকে আবারও আহ্বান করছেন যে তারা রাস্তায় নেমে আসবেন এবং তাদের সেই আহ্বানের ডাকেই ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল জায়গাটি আছে, কার্জন হলের সামনে জড়ো হয় এবং সেখান থেকে মিছিল নিয়ে তারা 11টার একটু পর এই সুপ্রিম কোর্ট যে প্রাঙ্গণটি আছে সেই প্রাঙ্গণটিতে এসে অবস্থান এবং তারা এখন এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে অ্যানেক্স ভবনটি রয়েছে সেই অ্যানেক্স ভবনটির সামনে অবস্থান নিয়েছে এবং এখানে তারা স্লোগান দিচ্ছেন। একটু আগে এখানকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তারা আমাদের সঙ্গে কথা বলেছেন, হাসনাত আবদুল্লাহ আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন আজকে 1টার মধ্যে যদি প্রধান বিচারপতি সহ হাইকোর্ট এবং আপিল বিভাগের সব বিচারপতি পদত্যাগ না করে তাহলে 1টার পরপরই তারা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবেন, এমনটি হাসনাত আবদুল্লাহ আমাদেরকে জানিয়েছেন। এবং এই মুহূর্তে তারা এই জায়গাটিতে অবস্থান করছেন এবং তারা বলছেন তাদের যে নির্ধারিত সময়সীমা, এই নির্ধারিত সময়সীমার মধ্যে আপিল বিভাগের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের যত বিচারপতি রয়েছেন তারা পদত্যাগ করবেন এবং এই পদত্যাগের খবর না পাওয়া পর্যন্ত, পদত্যাগ না করা পর্যন্ত তারা হাইকোর্ট চত্বরে যে অবস্থানটি নিয়েছেন সেই অবস্থান থেকে সরে যাবেন না। শাওন, সুপ্রিম কোর্ট থেকে জানছিলাম সর্বশেষ খবর। শিক্ষার্থীদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান বিচারপতি পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যেই ওনার পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছিল, আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে যেহেতু উনি ফুল কোর্টের মিটিং ডেকেছেন। তো এটা একটা অনভিপ্রেত ঘটনা, এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটলেই ভালো। আমরা তো মনে করি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধান রক্ষণের, মানবাধিকার রক্ষণের জন্য একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান। আমরা আশা করব যে সবার জন্য শুভবুদ্ধির উদয় হয় এবং ছাত্র জনতার যে গণ আন্দোলন রয়েছে এটার আকাঙ্ক্ষার প্রতি আমরা যেন সবাই সম্মান দেখাই। 9 বছর ধরে ভারতে অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শিলং থেকে কাল দেশে ফিরছেন। দেশে ফেরার জন্য তিনি ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। গত বছরের জুনে তাকে 3 মাসের মধ্যে দেশে ফেরার শর্তে ট্রাভেল পাস দেওয়া হয়েছিল। 2015 সালের 10ই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর ওই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলংয়ের উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। চট্টগ্রাম মহানগরীর 16টি থানার মধ্যে 11টি থানায় সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে। আর যেসব থানা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব থানায় সংস্কার কাজে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। সিএমপি কমিশনার জানিয়েছেন সন্ধ্যার মধ্যে আরও কিছু থানায় কাজ শুরুর চেষ্টা চলছে। এসব বিষয়ে জানতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি।
হায়দরি, সার্বিক পরিস্থিতি কি চট্টগ্রামে আমাদের জানাবেন? আমরা ইতিমধ্যে জেনেছি যে 11টি থানা সীমিত পরিসরে কাজ শুরু করেছে। তো আপনার কাছে জানতে চাচ্ছি বাদবাকি খবর। হ্যাঁ শাওন, আমি আছি এখন চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ থানা কোতোয়ালি প্রাঙ্গণে। এই কোতোয়ালি থানাটি যে থানাগুলো বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম একটি। তো আমরা এখানে এসে সকাল থেকেই দেখছি যে এখানে এই থানার সংস্কার কার্যক্রম চলতেছে। আপনি লক্ষ্য করে থাকবেন এখানে যারা স্বেচ্ছাসেবক তারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে থানাটিকে আবার সুন্দর করে সাজাবার জন্য একটা সহযোগিতা করছে। এর সাথে সাথে আছে এখানে পুলিশের সদস্যরা, তারা সাধারণ পোশাকে এখানে কাজ করছেন। এখানে কোতোয়ালি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি এখানে উপস্থিত আছেন। তার নেতৃত্বে থানাটিকে কার্য উপযোগী করার জন্য চেষ্টা চলছে এবং আমি তার সাথে কথা বলেছি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার এই থানাটা কখন থেকে আপনি চালু করতে পারবেন বলে মনে করেন। তো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে জানালেন তারা ইতিমধ্যেই এখানে কিছু চেয়ার পেতেছেন থানার প্রাঙ্গণে। আপনি লক্ষ্য করে থাকবেন আমার পেছনে চেয়ার পাতি বসিয়েছে এবং এখন থেকেই তারা মোটামুটি দাপ্তরিক কাজ শুরু করবেন এবং যারা এখানে থানার বাউন্ডারিতে ছিলেন তারা এখানে এসে কাজে যোগ দেবেন। আর সিএমপি কমিশনার আমাকে জানিয়েছেন, যেটা কিছুক্ষণ আগে শফিকুল ইসলাম তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে আজকে বিকেল 5টার মধ্যে আমরা চেষ্টা করব সবগুলো থানাকে মোটামুটিভাবে সীমিত পরিসরে যেখানে যদ্দূর সম্ভব কাজগুলো আমরা শুরু করব। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেগুলো সবগুলো নেওয়া হয়েছে, এখন কাজ শুরু করা। এই হচ্ছে যে চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতি। শুধু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণই নয়, দিন রাত কিংবা মধ্যরাতেও পাড়া মহল্লায় নিরাপত্তা বিধানে কাজ করছে শিক্ষার্থীরা। গত কয়েকদিনের ডাকাত আতঙ্ক কমেছে, তবে একটি মহল এখনো গুজব ছড়াচ্ছে, কিন্তু সরেজমিনে ডাকাতির কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। রাজধানীর বেশিরভাগ থানায় পুলিশের কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হয়েছে। এদিকে ছুটির দিনেও রাজধানীর পরিচ্ছন্নতার দায়িত্বে ছিল শিক্ষার্থীরা। আগামী দেশ বিনির্মাণে নগরের দেয়াল জুড়ে শোভা পাচ্ছে বিভিন্ন গ্রাফিতি। আবির আহমেদের রিপোর্ট। ধরে রাজধানীবাসীর মূল আতঙ্কের কারণ ডাকাত হলেও শিক্ষার্থী, এলাকাবাসী এবং সেনাবাহিনীর তৎপরতায় কিন্তু এখন পরিবেশ কিছুটা শান্ত রয়েছে। মধ্যরাতে পুরো ঢাকা যখন ঘুমন্ত নগরী, ঠিক তখন নির্ঘুম চোখে রাজধানীবাসীর নিরাপত্তার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ সহ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছেন তারা। সারা রাত টহল দেই এবং প্রত্যেকটা গাড়ি আমাদের চেক আপ হয়। দেশের চলমান পরিস্থিতিতে রাতের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীরাও জোট বেঁধেছেন। আমরা ডাকাত আতঙ্কিত, অনেকেই গুজব ছড়াচ্ছে ডাকাত বলে। আমরা এটা নিজেরাই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নিজেরাই টহল দিয়ে রক্ষা করতেছে। বর্তমানে পরিস্থিতি ভালো। আমি শুনেছি ডাকাত আসবে, এই জন্য আমি রাত্রেবেলা বাবার সাথে বেরোছি ডাকাত ধরতে। আমরা আসলে খুব আতঙ্কের মধ্যে আছি, যেহেতু পুলিশ বিভাগ এখনো সবাই জয়েন করতে পারেনি। তো আমরা এলাকাবাসী সম্মিলিতভাবে চেষ্টা করছি ডাকাত প্রতিহত করার জন্য। নিজেদের নিরাপত্তার জন্যই আমরা নিজেরা নেমে গিয়েছি। এর আগে শুক্রবার দেশের জন্য স্বেচ্ছায় নগরের পরিচ্ছন্নতা সহ সেবামূলক কাজ করতে পেরে যেমন খুশি শিক্ষার্থীরা, তেমনি সুন্দর নগর পাবার প্রত্যাশায় খুশি নগরবাসীও। দেশের সেবা দেওয়ার জন্য এই সুযোগটা কিন্তু আমার জীবনে বারবার আসবে না, এজন্য আমি অনেক লাকি। নতুন দেশকে গড়ার জন্য আমরা রং তুলির মাধ্যমে দেশকে রাঙিয়ে তুলতে চাই। মূলত আমরা এটা আর কি কাজ করছি যেন ছোটরাও আমাদের থেকে কিছু শিখে। দিনভর এই ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের পানি, খেজুর সহ বিভিন্ন খাবার বিতরণ করছেন ব্যক্তি ও সংগঠনগুলো। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এনডিবি পরিবারও। এদিকে জনগণকে সেবা দিতে আবারও চিরচেনা রূপে ফিরছে পুলিশ বাহিনী। রাজধানীর তেজগাঁ থানায় গিয়ে দেখা যায় সেনাবাহিনীর সহায়তায় কার্যক্রম শুরু হয়েছে। এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী মালিক সমিতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টুডেন্টস, টিচার্স, স্কাউটস, বিএনসিসি, আনসার বাহিনী, তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি, যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে
পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে, এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে। দায়িত্ব পালনে ব্যর্থতা স্বীকার করে আবারও জনগণের সেবায় নিয়োজিত হবার সুযোগ চায় পুলিশ। কয়েকদিন থানার সুরক্ষার দায়িত্বে ছিল সেনাবাহিনী। আমি রিকোয়েস্ট করব যে আপনারা তেজগাঁ থানায় আসেন, এখানে পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানে সকাল থেকে আমরা জিটি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা, পুলিশি সহায়তা আমরা এখান থেকে প্রদান করব। থানার কার্যক্রম ফের আসায় স্বস্তি ফিরেছে জনমনে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।